নিঝুমবাবু, মেনস্ট্রিম মিডিয়াতে মূল আলোচনার বিষয় আমরা যদি দেখি সংখ্যালঘু নির্যাতন নিয়ে। এই সংখ্যালঘু নির্যাতন আজকে নতুন নয়, বাংলাদেশে মানে 71 সালের পর থেকে বা তার আগে থেকেও 47-এর সময় যখন দেশভাগ, মানে বরাবরই সংখ্যালঘু নির্যাতন হয়ে আসছে, বাংলাদেশরাও সেটা অস্বীকার করে না। তো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনার কি মতামত? এই সংখ্যালঘু নির্যাতন নিয়েও কি রাজনীতি হচ্ছে? দেখুন, প্রথম কথা, সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে একটা রাজনৈতিক বিষয়, হ্যাঁ, এবং এটা পুরো দক্ষিণ এশিয়াতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, ঠিক আছে, নাম্বার ওয়ান। তো এবার এখানে একটা কথা বলবো যে গণতান্ত্রিক যুক্তিতে যদি আমাদেরকে ভাবতে হয়, তাহলে যে কোনো দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায় হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়ের ওপর। ভারতের ক্ষেত্রে যে দায়টা মুসলিমদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের ওপর বর্তায়, বাংলাদেশেও উল্টো। তো তারপর গল্পটা হচ্ছে বাংলাদেশে যে কাঠামোগতভাবে মানে হিন্দুদের বিরুদ্ধে একটা বিদ্বেষ রয়েছে, এটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং হিন্দু নির্যাতন হয়েছে, এটা একটা ঘটনা। কিন্তু এই কথাটা বলে সবাই অনেক লিবারালদেরও দেখেছি এই কথাটা বলে একটা ফুল স্টপ টেনে দেয়। আচ্ছা, এখানে যেমন এরা খারাপ করছে, ওখানে ওরা খারাপ করছে, ব্যাস মানে দুজনকেই গালাগাল দিয়ে আমরা একদম একটা করে গেলাম। কিন্তু এখানেও একটা নুয়ান্স আছে। প্রথম কথা, আমি একটা কথা বলি, ভারতীয় নাগরিক হিসেবে অন্য দেশের মাইনরিটির ওপর নির্যাতন নিয়ে কতটা কথা বলার নৈতিক অধিকার আমার আছে, সেটা নিয়ে আমার একটা প্রশ্ন হয়। কারণ যেমন আমরা তো দেখছি সাম্ভালে কি ঘটে গেল, মণিপুরে কি ঘটছে, কিভাবে সাবির মল্লিককে মানে পিটিয়ে মারা হলো, তখন তো বাঙালি আবেগ জাগলো না। কারণ এখানে যে মানে এপার বাংলায় যে কী পরিমাণে মুসলিম বিদ্বেষ ও ইসলামোফোবিয়া রয়েছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সাবির মল্লিককে যখন পিটিয়ে মারলো, আজ থেকে 6-7 বছর আগে আফরাজুলকে যখন জ্বালিয়ে দিল, তখন তো মানে এই যেরকম রাস্তায় বড় বড় মিছিল হচ্ছে, তখন তো রাস্তায় এরকম মানুষ গর্জে ওঠেনি। তো সেই জন্যে মানে প্রশ্ন ওঠে। তবে আমি আবার একটা কথা বলবো, আমি যেহেতু অ্যাকাডেমিক, আমাকে অ্যাকাডেমিক লজিকে কথা বলতে গেলে কয়েকটা প্রশ্ন তুলতে হয়। যে বাংলাদেশে মানে আমি তো অ্যাকাডেমিক, আমাকে একটা ডেটা ধরে অপারেট করতে হবে। এবারে ডেটার ইন্টারপ্রিটেশন বিভিন্ন রকমভাবে হতে পারে, কিন্তু কয়েক জায়গায় ডেটার কথা তুলতে হবে। প্রথমে কয়েকটা কথা, আমি এটা দর্শকদের কাছে কয়েকটা প্রশ্ন তুলছি। এই যে সাম্ভালে যেমন গুলি চলল 3 জন সংখ্যালঘু মুসলমান স্পট ডেড, আরেকজন পরে মারা গেল, সাবির মল্লিককে পিটিয়ে মেরে দিল। বাংলাদেশে গত 14-15 দিনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে, বা এরকম কোনো কিলিংয়ের কি কোনো ডেটা আছে? আমার একটা প্রশ্ন এটা। তারপর আরেকটা কথা, কারণ জেন্ডারকে আমি মনে করি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল বিষয়, আর এটা মামুলি বিষয় নয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই জুলাই মাসের আমি একটি নিউজ আর্টিকেল, যেটা ডেট ছিল জুলাই মাসে, যে এই কি চিন্ময় প্রভু না কি লোকটির নাম, ওনার বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে তারপর আরেকজন উকিলকে, চট্টগ্রামে মুসলমান উকিলকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এটা বলা হচ্ছে, অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ আছে। দেখুন, আমি একজন একাডেমিক, আমাকে লজিক ধরে কথা বলতে হবে, এবং আমার ইন্টারপ্রিটেশনটাও কিন্তু লজিকের ওপর ভিত্তি করে। কারণ আমি আবার বলছি, আবেগ ছাড়ুন, লজিকের পথে আসুন। মানে সমাজের প্রতি আমার এটাই বার্তা। যাই হোক, তো সেরকমভাবে বলবো, এরকম কি কোনো ডেটা রয়েছে আপনাদের কাছে যে এই মাত্রায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? তারপর বাংলাদেশে যে 71-এর আগে এবং 71-এর পরে একাধিক হিন্দু নির্যাতন হয়েছে, এবং প্রচুর হিন্দুকে যেখানে পালিয়ে আসতে হয়েছে, এটা ঘটনা। কিন্তু আমরা প্রচুর হিন্দুদের জমি জমা নিয়ে নেওয়া হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, এর কিন্তু ডকুমেন্টেড ডেটা আছে, যেটা শেখ হাসিনার জামানাতেও হয়েছে। তাই একটা ঠিক যেমন কংগ্রেস শাসনের সময়ও মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা হয়েছে, বাবরি মসজিদ ভাঙা তো বিজেপি জামানায় হয়নি, তাই না? ঠিক তেমনি আওয়ামী লীগ জামানাতেও কিন্তু অনেক হিন্দু নির্যাতন হয়েছে। আর এবার একটা কথা,
মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যে কি বলে হিন্দুরা একেবারে থাকতে পারছে না, কচুকাটা করা হচ্ছে, তাদেরকে সবাইকে পালিয়ে চলে আসতে হচ্ছে, একটা বিশাল বড় রিফিউজি ক্রাইসিস হচ্ছে, যশোর রোড জুড়ে পুরো মানে রিফিউজিরা বসে আছে, এরকম কিন্তু ডেটা পাওয়া যাচ্ছে না। মানে আমার কাছে নেই, যদি থাকে বলবেন, সেটা দেখে আমাকে অ্যানালিসিস করতে হবে। তাই সেরকম একটা ত্রাহি ত্রাহি রব, গেল রব, এটা কিন্তু হচ্ছে না। এবং এটাকে কিন্তু এইটাকে ধরে কিন্তু এটা অত্যন্ত মানে একটা সেন্সিটিভ বিষয়, এইটাকে ধরে কিন্তু মানে প্রচুর কিন্তু ঘৃণা ছড়ানো এবং রাজনৈতিক ফায়দা তোলার কিন্তু রসদ রয়েছে, যেটা কিন্তু কিছু মানে কুচক্রীরা করতে পারে, এবং মিডিয়াকে কিন্তু এখানে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক, মানে যেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়েও ভারতের মাটিতে গর্জে উঠছেন, প্রতিবাদ করছেন মানুষ, ভারত বাংলাদেশ সম্পর্কটা ঠিক হবে কি করে? তিক্ততা তো ক্রমশ বেড়েই চলেছে। হ্যাঁ, দেখুন এখানে অনেকগুলো জিনিস রয়েছে, মানে শুধু এই প্রশ্নটাকেই যদি উত্তর করতে হয় তাহলেই একটা 3-4 ঘন্টার হয়তো একটা মানে মাল্টিপল লেকচার হয়তো দেওয়া যেতে পারে, এটা একটা সেমিনার অর্গানাইজ করা যেতে পারে। যাই হোক, কিন্তু কয়েকটা কথা আমি জাস্ট বলবো। এক হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের, আমি একটু ভূরাজনৈতিক যে রিয়ালিটিটার কথা বলছিলাম ওইখানে ফিরে যাচ্ছি। ওইখানে একটা কথা রয়েছে যেটা এখানে খুব জরুরি। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলোর ভূরাজনৈতিক বাস্তবতা এমন, এই দেশগুলো যে ভারতের প্রতি একটা তাদের একটা আশঙ্কা থাকবে, এটাই স্বাভাবিক। এটা যেমন একটা বাস্তবতা, যেটা আমি মিনিট 5 আগে বললাম। আরেকটা বাস্তবতা আছে যে ভারতকে ছাড়া এরা টিকতে পারবে না, বা টেকা খুবই কঠিন হয়ে যাবে তাদের পক্ষে, কারণ এদের একদম পাশেই ভারত। যেমন বাংলাদেশ আমি যদি দেখি, তাদের সামান্য একটা ছোট্ট বর্ডার রয়েছে মিয়ানমারের সাথে, তাছাড়া বাংলাদেশের একমাত্র প্রতিবেশী ভারত, এবং ভারতের সব কিছুই ভারতের সাথে লিঙ্কড। আর এই যে যেমন বললাম, মানে ওদেরকে চিকিৎসা করাতে হলে এখানে আসতে হয়। তো এবার ঘটনাটা হচ্ছে যে মানে ভারতের ওপর তাদের নির্ভরশীলতা রয়েছে, এবং ভারতকে তাদের প্রয়োজন। ভারতের যেমন ওদেরকে প্রয়োজন, হয়তো তার থেকে অনেকটা বেশি ওদের ভারতকে প্রয়োজন। তাই ওখানে আমি ধরে নিলাম তর্কের খাতিরে কোনো একটা চূড়ান্ত অ্যান্টি ইন্ডিয়া সরকার এলো, যেমন ধরুন মুইজু মালদ্বীপে ইন্ডিয়া আউট স্লোগান দিয়েই তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ইন্ডিয়া আউট মানে চূড়ান্ত ইন্ডিয়া বিরোধী স্লোগান দিলেও তাদের পক্ষে কিন্তু 100% অ্যান্টি ইন্ডিয়া হওয়া সম্ভব নয়। যেমন ওদের যেমন 100% ইন্ডিয়ার প্রতি মানে ভরসা রাখাটাও যেমন ওদের এটা তাত্ত্বিকভাবে ওদের জন্য একটা সমস্যাজনক দিক, তেমনি 100% অ্যান্টি ইন্ডিয়া হওয়াটাও কিন্তু ওদের জন্যে ভীষণ ভীষণ কঠিন। এটাও একটা বাস্তবতা। আচ্ছা, এবার এর মধ্যে ইন্ডিয়ার দিক থেকে আমি যদি দেখি, যে একটা মানে কথা আমি একটা সেমিনারে শুনেছিলাম, আমি যখন আন্ডার গ্র্যাজুয়েটে পড়তাম, যেটা অনেক স্কলাররাই বলে থাকেন, যে ইন্ডিয়াকে মানে ওই ভদ্রলোক, আমি স্যারের নামটা ভুলে যাচ্ছি, একজন ভদ্রলোক খুব সুন্দরভাবে বলেছিলেন, ইন্ডিয়াকে মানে এল্ডার ব্রাদার হিসেবে থাকতে হবে, বিগ ব্রাদার হিসেবে নয়, মানে বড় দাদা হিসেবে, পাড়ার দাদা হিসেবে নয়। কারণ ইন্ডিয়া যদি সেখানে দাদাগিরি করতে যায়, তাহলে কিন্তু মানে লজিক যেটা বলছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কিন্তু বাড়ার কিন্তু সেখানে সম্ভাবনা রয়েছে। আর দেখুন, সংখ্যা লঘু হলেও ঘৃণার রাজনীতি পোষণ করনেওয়ালারা কিন্তু ওখানেও রয়েছে। আর ঘৃণার রাজনীতির একটা ভয়ঙ্কর সমস্যা কি জানেন? ওরা হয়তো কোথাও 5%, কিন্তু ওটা কি ঘৃণার রাজনীতি কিন্তু হু করে বাড়তে পারে। তাই গল্পটা হলো যে মানে একদিকে যেমন আমি একটা কথা বলেছি যে ইসলামী জঙ্গিপন্থীরা বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছে বা পুরোটাই ওরাই চালাচ্ছে, মানে এটার যেমন কোনো ডেটা আমার কাছে, কোনো কংক্রিট ডেটা নেই বা তাত্ত্বিক কোনো ডেটা নেই, বা ঐতিহাসিক মানে রেজাল্টও তাই দেখিয়েছে। সেই রকম শক্তি যে বড় মাত্রায় নাশকতা করতে পারে না, সেটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং তার কারণ হচ্ছে যে এই সংগঠনগুলো কিন্তু ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল ফান্ডেড। আর আবার যেটা বললাম, ঘৃণার রাজনীতি এমন একটা রাজনীতি, এটা কিন্তু হু করে ছড়াতে পারে। এটা কিন্তু করোনার থেকেও মানে
দ্রুতভাবে ছড়াতে পারে। আমি একটা উদাহরণ দিই, মানে ওই বিজেপি একটা সময় 2টো সিট পেয়েছিল, রাম জন্মভূমি আন্দোলনের মাধ্যমে হুট করে ওরা 2 থেকে 85-তে চলে গেল। মানে খুব দ্রুত এই ধরনের যে সাম্প্রদায়িক যে রাজনীতি, এটা কিন্তু খুব মানে দ্রুতভাবে ছড়ায়। এই যে ধর্ম নিয়ে যে রাজনীতিগুলো, এগুলো খুব দ্রুতভাবে ছড়ায়, আর মানুষের আদিম রিপুগুলোকে ঘৃণা, একটা আদিম রিপু, ওটাকে উস্কে দিয়ে এই রাজনীতিটা চলে। তো এই ডেঞ্জারটা রয়েছে। এবার আরেকটা কথা, আচ্ছা ধরুন জার্মানিতে আগে খ্রিস্টান ডেমোক্র্যাটরা পাওয়ারে ছিল, এখন সোশ্যাল ডেমোক্র্যাটরা পাওয়ারে আছে, আবার ফেব্রুয়ারিতে ভোট আছে। আচ্ছা, যে আসবে, ভারত জার্মানির সাথে সম্পর্ক কিন্তু অটুট থাকবে, কারণ ভারত যে যেমন আছে তার সাথেই আমরা ডিল করব। আমেরিকায় ডেমোক্র্যাটসরা থাকলেও আমরা একটা সম্পর্ক রাখতাম, যখন ওবামা ছিলেন তখনও আমরা সম্পর্ক রাখতাম, ট্রাম্প এলেন সম্পর্ক রাখলাম, বাইডেন এলেন আবার ট্রাম্প আসবেন, আমরা কিন্তু সম্পর্ক তাদের সাথে রাখবো। তো এবার ব্যাপারটা হচ্ছে এই একই অ্যাটিচিউড কিন্তু আমাদের বাংলাদেশের সাথে নিতে হবে। দেখুন, দিনের শেষে কিন্তু বাংলাদেশকে আমাদের একটা সভরেন স্টেটের মর্যাদা দিতে হবে, কারণ সেটা যদি আপনি না দেন, ওরাও কিন্তু আপনাদেরকে মর্যাদা দেবে না। কারণ গল্পটা যে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের রাজনীতি কিন্তু ঢাকা থেকে পরিচালিত হবে, এবং সেখানে ঢাকাতে যেই আসুক ক্ষমতায়, সেটা আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, অন্য কোনো দল আসুক, যেই আসুক, জোট সরকার যেই আসুক, আমার ইন্ডিয়া, মানে আমি যদি অ্যাজ অ্যান অ্যাকাডেমিক অ্যাডভাইজার টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হই বা কিছু, আমি এটা বলবো আমাদেরকে এমনভাবে আমাদের ফরেন পলিসি গোলসগুলোকে ঠিক করতে হবে, যাতে যে দলই ক্ষমতায় আসুক আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো। আর ভারতের তো এই নীতিগুলো রয়েছে, ভারত তো পঞ্চশীল নীতি, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোয় নাক না গলানো, সাম্রাজ্যবাদের বিরোধিতা, এই কথাগুলো তো বিশ্ব দরবারে আমরাই বলেছিলাম। যখন ভারতের এত জিডিপি ছিল না, এত টাকা ছিল না, এত 4 ট্রিলিয়ন জিডিপি কিছুই ছিল না, ভারত একটা ইংরেজদের উপনিবেশিক শাসনে 200 বছরের শাসনের জন্য একটা অর্থনৈতিকভাবে নিংড়ে যাওয়া একটা গরিব দেশ ছিল, তখনও কিন্তু ভারত মাথা তুলে এই মূল্যবোধগুলো দিতে পেরেছিল। এই মূল্যবোধগুলো দিয়েই কিন্তু ভারতকে সম্মান পেতে হবে, কারণ আজকের দিনে আমরা জানি দাদাগিরি করে নয়, বড় দাদার ভূমিকায় সম্মানটা। আচ্ছা ম্যাডাম, একটা কথা আপনাকে বলুন, হ্যাঁ আমি দর্শকদেরও জিজ্ঞেস করছি, এই যে পুতিন ইউক্রেনের ওপর এত যে আক্রমণ করছে, এত মিসাইল ট্যাঙ্ক বোম মারছে, এই করে কি রাশিয়ার সম্মান বাড়ছে? আর এবার গল্প হলো যে ওনারা একটা যুক্তি দেবে, তারা হয়তো নেটোকে ভয় দেখাচ্ছে। তো গল্প হলো যে ওই যেটা আমি বললাম, বাংলাদেশের তো ভাই সেই ক্ষমতা নেই, বাংলাদেশ তো সেই মিলিটারি ক্ষমতার তো তারা নয় যে বাংলাদেশ যে ভারতের ওপর কোনো স্ট্র্যাটেজিক সেরকমভাবে আক্রমণ করবে, সেটা নয়। তো এবার তবে গল্পটা হচ্ছে আমাদেরও তাদেরকে একটা সভরেন স্টেট হিসেবে আমাদের ডিগনিফাইড ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে, যে দলই আসুক, যে সরকারই আসুক, এবং আমাদের কয়েকটা জিনিস সেটার মাধ্যমে আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমরা ভারতীয়রা যে গণতন্ত্রের মূল্যবোধের কথা আমরা বলি, সেগুলোর কথা বলতে হবে, মাইনরিটি প্রোটেকশনের যে কথাগুলো বলতে হবে, এগুলো বলতে হবে। যদিও আবার আমাদের নিজেদের কাছে প্রশ্নগুলো করতে হবে যে আমরা কি মাইনরিটি প্রোটেকশনে আমাদের কতটা ক্রেডিবিলিটি রয়েছে। এইভাবে ভারত বাংলাদেশ সম্পর্কে ঠিক হলেও হতে পারে একটা সম্ভাবনা থাকছে। আপনি প্রথমেই বলেছেন যে চাইলে একটা সেমিনার করে দেওয়া যায় এই ইস্যুতে। হ্যাঁ, তো আগামী দিনে আমাদেরকে তাকেই থাকতে হবে, যে যেহেতু নির্বাচনও রয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশনও গঠিত হয়েছে, যে এই নতুন সরকার গঠন হয়ে সেখানে গণতন্ত্র ফেরে কিনা, আবার একটা স্থিতিশীলতা ফেরে কিনা, সবটাই এখন আগামীর দিকে, ভবিষ্যতের দিকে একটা তাকিয়ে থাকতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এখানে কয়েকটা কথা বলি। এখন আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে পড়ানো হয়, সেটা হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোম্যাসি, পিপল টু পিপল কানেক্ট, এই যে ব্যাপারগুলো, যে শুধুমাত্র
মানে পলিসি মেকাররাই একে অপরের সাথে কথা, আমাদের কূটনীতিবিদ ওদের কূটনীতিবিদের সাথে কথা বলবে, আমাদের মন্ত্রীরা ওনাদের মন্ত্রীদের সাথে কথা বলবে, এই লেভেলেই শুধু ব্যাপারটা করলে চলবে না, পিপল টু পিপল ডিপ্লোম্যাসি করতে হবে। তো সেই পিপল টু পিপল ডিপ্লোম্যাসিতে কিন্তু ঘৃণাকে আক্রমণ করতে হবে, ঘৃণার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে করতে হবে। আর ঘৃণাটা কিন্তু হচ্ছে একটা ছোঁয়াচে জিনিস, যে মানে আপনি যত খুঁটে দেবেন তত ওটা আরও বিষিয়ে যাবে, মানে আপনি যত ঘৃণা ছড়াবেন ওদিকেও তত ঘৃণা ছড়াবে, ওরা যত মানে ঘৃণার জবাব কিন্তু পাল্টা ঘৃণা হতে পারে না, ঘৃণার জবাব হবে যুক্তিপূর্ণ ভাবনা এবং ঠান্ডা মাথায় আরও মানে গণতন্ত্রের কথা, শান্তির কথা এবং ঐক্যের কথা। ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে মানুষকে এক করতে হবে, সেই কাজটা কিন্তু মানে সেটা করা আমাদের অ্যাজ সিটিজেন্স, আমরা তো সকলেই নাগরিক। কেউ হয়তো পেশায় আমরা মানে অধ্যাপক, কেউ হয়তো আমরা পেশায় সাংবাদিক, কেউ হয়তো অন্য কিছু, কিন্তু আমাদের কিন্তু এই কাজটা করতে হবে। আমাদের প্রথম কথা, ভারতীয়দের বাংলাদেশ সম্পর্কে কয়েকটা অনেক ভুল ধারণা আছে, এগুলো নিয়ে হয়তো পরে অন্য কোনো একটা ইন্টারভিউতে আমি বলতে পারি। তবে যে বাংলাদেশকে আমাদের চিনতে হবে, বাংলাদেশিদেরকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, ওদের সমস্যাগুলো কি, ওদের ভালো লাগা মন্দ লাগা চাওয়া পাওয়ার যে হিসেবগুলো ওদেরগুলো আমাদের জানতে হবে। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মানে ওরা আমাদের বিষয়ে যতটা যা জানে আমরা কিন্তু ওদের বিষয়ে তার থেকে অনেক কম জানি। আর আমাদের এখানে যে ঘৃণার রাজনীতিতে যেটা হচ্ছে, ওদেরকে কিন্তু শুধু আমরা ঘৃণার চোখে সাম্প্রদায়িক সমীকরণের দিক থেকে দেখি। আর কমন ম্যান যেটা করে, যেটা দেখুন কমন ম্যানকে সবসময় আমরা দোষ দিতে পারি না, কিন্তু কমন ম্যানের ব্যাপার হচ্ছে এরকম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখা, ও হাসিনা মানে ভালো, অন্যরা মানে খারাপ। মানে আমি তো বলবো কেন খারাপ, কেন কেন আমেরিকার ক্ষেত্রে তো বাবা বলার তোমার সাহস নেই, তাহলে বাংলাদেশের বেলায় এরকমের একটা মানে ভাবনা কেন তুমি পোষণ করছো, একটা সাধারণ মানুষকে আমার প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ, ভারত। এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একে অপরকে জানতে হবে, চিনতে হবে, করে আমাদের সম্পর্কটাকে নিরপেক্ষভাবে দৃষ্টিতে একটু দেখতে হবে। দেখুন, যেটা আপনি প্রথম থেকেই বলছিলেন আপনার কথায়, দেখুন একটা কথা আমি আপনাকে বলি, রাষ্ট্রবিজ্ঞান কি আদৌ বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞানে নিরপেক্ষতা কতটা সম্ভব, কতটা কাম্য, এই নিয়ে মানে ক্লাস 11 থেকে পিএইচডি অবধি প্রচুর মানে নোট হয়, প্রচুর মানে বিতর্ক আছে, যে বিতর্কের এখনও মীমাংসা হয়নি। তবে রাষ্ট্রবিজ্ঞান যে মানে 100% মানে নিরপেক্ষ হওয়া সম্ভব বা আদৌ কাম্য, সেটা আমি মনে করি না। তবে এখানে একটা কথা বলি, আমাদের কিন্তু ঘৃণার বিরুদ্ধে আমাদের কিন্তু শান্তির পক্ষ নিতে হবে। আমাদের কিন্তু মানে একে অপরকে ফেসবুকে গালাগাল দিয়ে দুদিক থেকেই লসে পড়ে থাকার সিদ্ধান্ত ছেড়ে দুজনকে মিলেমিশে একসাথে একটা মানে প্রসপ্যারিটির দিকে যাওয়ার পক্ষ নিতে হবে। আমাদের কিন্তু যুদ্ধ, হিংসা, ঘৃণা ছেড়ে আমাদের শান্তি, প্রগতির পক্ষ নিতে হবে, এটাই আমি বলবো।